অধ্যায় 1, 2 সবগুলোতে আমি টাচ করবো, সমস্যা নেই। তুমি দেখো এটা অধ্যায় 2 অধ্যায় 1 কী নাম এটার বলো, কী নাম? ভৌত রাশি ও হচ্ছে পরিমাপ। আচ্ছা, আমি যেহেতু ডিরেক্ট সৃজনশীলে যাব, তো সৃজনশীলে যাওয়ার জন্য যতটুকু দরকার আমি ওইটুকু আলোচনা করব, ঠিক আছে? দেখো তাহলে ভৌত রাশি ও পরিমাপের মধ্যে আমরা একটা টাইপ দেখি। প্রথমে হচ্ছে টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1 সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি নির্ণয় সংক্রান্ত। মনে রাখবো সবাই, আপেক্ষিক ত্রুটি নির্ণয় সংক্রান্ত। আচ্ছা, আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলবে। টাইপ নাম্বার 1-এ বলবে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে। এখন তুমি যদি আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে চাও তাহলে তোমার সূত্রটা জানা লাগবে যে আপেক্ষিক ত্রুটি কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে এখানে মনে রাখবা যে আপেক্ষিক ত্রুটি এটাকে বলা সমান সমান হচ্ছে কত, চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে পরিমাপকৃত মান। কি বলছি বলো তো? চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে পরিমাপকৃত মান ইন্টু 100%। তাহলে এই সূত্র দিয়ে তোমাকে করতে হবে, এটা আমাদের সূত্র। তাহলে এখন আসো আপেক্ষিক ত্রুটি বের করতে বলবে। সেই ক্ষেত্রে তোমার চূড়ান্ত ত্রুটিকে পরিমাপকৃত মান দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে দুইটা বিষয়, চূড়ান্ত ত্রুটি লাগবে আর পরিমাপকৃত মান লাগবে। লেখালেখি করো না, ভালো করে বোঝো, বুঝলেই হবে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা বর্গক্ষেত্র, একটা বর্গাকার বই মনে করো, এটা একটা বর্গাকার বই। এর সবগুলো বাহু যদি সমান, তার মানে বুঝতে পারতেছে এটা একটা বর্গক্ষেত্র। একটা বর্গাকার বই, তার একটা পৃষ্ঠ, তার দৈর্ঘ্য মাপলাম, এক বাহুর দৈর্ঘ্য মাপলাম। এক বাহুর দৈর্ঘ্য মেপে, মনে করো দৈর্ঘ্য মেপে আমরা পাচ্ছি হলো 10 সেন্টিমিটার। তুমি পরিমাপ করছো কি বলো তো? দৈর্ঘ্য কি পরিমাপ করছো? হ্যাঁ, তাহলে এটা একটা বর্গাকার একটা কাগজ, তার দৈর্ঘ্য মাপছি এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য মেপে পাইছি কত বলো তো? 10 সেন্টিমিটার। এখন তুমি যে পরিমাপ করছো, এই পরিমাপ একদম 100% পারফেক্ট হবে এমন না, কিছু ত্রুটি থাকতে পারে। দেখো আমরা ধরে নিচ্ছি প্রশ্নে বলা আছে ত্রুটি হচ্ছে 5%। প্রশ্নের ত্রুটি বলা আছে 5%। আর একটু বড় ধরে 10% ধরে নিচ্ছি, ত্রুটি বলা আছে ইরোরটাকে আমরা বলতেছি হচ্ছে ত্রুটি। আচ্ছা, এখন তোমাকে বলবে, আচ্ছা আরেকবার বলি, এই যে 10 সেন্টিমিটারে কিসের মান? বর্গাকার বইয়ের এক বাহুর দৈর্ঘ্যের মান। বলো 10 সেন্টিমিটার কার মান? বইয়ের এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 10 সেন্টিমিটার। এখন তোমাকে প্রশ্ন কি বলবে, এবং এখানে ত্রুটি কিন্তু 10% বলা আছে। হ্যাঁ, তো এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটা ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তোমাকে বলবে যে ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি তোমাকে বের করতে বলছে। এখন তুমি এটা কীভাবে বের করবা সেই বিষয়টা আমরা একটু সমাধানটা একটু ভালো করে খেয়াল করি। আচ্ছা, তোমরা বলো তো, দেওয়া আছে কিন্তু এক বাহুর দৈর্ঘ্য, দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর বের করতে বলছে কিন্তু ক্ষেত্রফলের ত্রুটি। তাহলে এটা যদি করতে চাই তাহলে কীভাবে করতে পারি সেই ক্ষেত্রে মনে রাখবা। তোমরা বলো তো, বর্গক্ষেত্রকে কী করলে ক্ষেত্রফল পাওয়া যায়? স্কোয়ার করলে না? আচ্ছা, আমি আগে শর্টকাটে বোঝাচ্ছি, কীভাবে লিখবা সেটা পরে দেখাচ্ছি। বলো, এর মান দেওয়া আছে কত? এটাকে বলা হয় পরিমাপকৃত মান। যেটা দেওয়া আছে এখানে এটাকে বলা হচ্ছে পরিমাপকৃত মান। কত আছে বলো? এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখন তুমি যে কাজটা করতে হবে, ত্রুটি অ্যাপ্লাই করবা। তুমি ত্রুটি অ্যাপ্লাই করো। ত্রুটি কত পার্সেন্ট ছিল? ত্রুটি বলে দেওয়া ছিল কত পার্সেন্ট? 10%। ত্রুটি যেহেতু আছে, তার মানে আমি যে মাপটা মাপছি সেটা থেকে কিছুটা কমও হইতে পারে, কিছুটা বেশিও হইতে পারে। এইখান থেকে কিছু কমও হইতে পারে, কিছু বেশিও হইতে পারে। তাহলে একটু খেয়াল করি, সেই ক্ষেত্রে আমরা কী হতে পারে, ত্রুটি যদি অ্যাপ্লাই করি তার মানে পার্সেন্টেজ অ্যাপ্লাই করব। তাহলে এখন কি সম্ভাব্য কম ত্রুটি, সম্ভাব্য, এটা পরিমাপকৃত দৈর্ঘ্য লিখবো। হ্যাঁ, কম দৈর্ঘ্য, তাহলে সম্ভাব্য কম দৈর্ঘ্য। আচ্ছা, ছিল কত? 10। তাহলে 10 মাইনাস 10 এর 10%। পার্সেন্ট অ্যাপ্লাই করতে গেলে এভাবে করতে হবে, 10 মাইনাস 10 এর কত পার্সেন্ট?
10%। তাহলে এইটা আমাদের অ্যাপ্লাই করলাম। তাহলে এখন বলো এর মানে যদি গুণ ধরি তাহলে কত আসে এখানে? 10 - 10, এর দ্বারা তো গুণই বোঝায়। তাহলে বলো তো উপরে 10 নিচে কত? পার্সেন্ট উঠাই দিলে নিচে 100 হয়, এর সাথে কাটলে হয় 10, এর সাথে কাটলে হয় 1, তা 10 থেকে 1 বাদ যাবে, 1 বাদ দিলে পাচ্ছি আমরা 9, তাহলে 9 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিমাপকৃত কম দৈর্ঘ্য। যেহেতু কম দৈর্ঘ্য এই যে মাইনাস করে কম দৈর্ঘ্য আসছে। এবার হচ্ছে আমরা সম্ভাব্য বেশি দৈর্ঘ্য, সম্ভাব্য বেশি দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সেটা কত আসবে? 10 + 10 এর 10%। তাহলে এই যে 10 এর 10% করলে 1 আসবে। তাহলে সব মিলে এখানে চলে আসবে কত? এখানে আসবে তোমার 11 সেন্টিমিটার। এইখানে দেখো দৈর্ঘ্য পাইছি তিনটা, একটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে ত্রুটিযুক্ত বা সম্ভাব্য কম দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে সম্ভাব্য বেশি দৈর্ঘ্য। দৈর্ঘ্য কয়টা তাহলে? যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য। আবির, যেটা দেওয়া ছিল সেটা কি? আর ত্রুটি অ্যাপ্লাই করে পাচ্ছি কয়টা? পার্সেন্ট অ্যাপ্লাই করে কম দৈর্ঘ্য পাচ্ছি, বেশি দৈর্ঘ্য পাচ্ছি। কয়টা দৈর্ঘ্য পাইছি? তিনটা। পরিমাপকৃত দৈর্ঘ্য, সম্ভাব্য কম দৈর্ঘ্য, সম্ভাব্য বেশি দৈর্ঘ্য, এই তিনটা জিনিস আমরা বের করলাম। এখন আমাদের কী কাজ? তাহলে সেটা আমরা একটু দেখি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এই তিনটা দৈর্ঘ্যকে আমরা স্কোয়ার করে দিব। তাহলে এখন বলো তো পরিমাপকৃত দৈর্ঘ্যকে স্কোয়ার করলে কী পাবো? পরিমাপকৃত দৈর্ঘ্য তাকে স্কোয়ার করলে কী পাবো? পরিমাপকৃত ক্ষেত্রফল পাবো। কী পাবো বলো তো? পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য যেটা সেটাকে স্কোয়ার করলে আমরা পাবো পরিমাপকৃত ক্ষেত্রফল। সেটা কত? 10 সেন্টিমিটার, তার উপরে স্কোয়ার। তাহলে সব মিলে হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার পরিমাপকৃত ক্ষেত্রফল এটা। এখন আমরা পরিমাপকৃত কম দৈর্ঘ্য, এখন হচ্ছে সম্ভাব্য কম ক্ষেত্রফল, সম্ভাব্য কম ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে সম্ভাব্য বেশি ক্ষেত্রফল। খেয়াল করি সবাই, পরিমাপকৃত দৈর্ঘ্য 10 ছিল, স্কোয়ার করে দিলাম 100 আসলো। এইবার কম দৈর্ঘ্য একটা, বেশি দৈর্ঘ্য একটা। তাহলে কম দৈর্ঘ্যকে স্কোয়ার করলে কম ক্ষেত্রফল পাবো। কম দৈর্ঘ্য আছে কত? 9। তাহলে 9কে স্কোয়ার করে দিবা। তাহলে 9 সেন্টিমিটারকে স্কোয়ার করে দিব। তাহলে আমরা পাবো হচ্ছে 9 9 কত? 81 সেন্টিমিটার স্কোয়ার। আর সম্ভাব্য বেশি দৈর্ঘ্য যদি, বেশি ক্ষেত্রফল যদি হয় তাহলে স্কোয়ার করবো। 11 সেন্টিমিটারকে স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা বলো? 121 সেন্টিমিটার স্কোয়ার। এই পর্যন্ত বুঝছো? কে হাত তুলো তো? তোমরা 3 জন বুঝছো। তুমি কি বুঝছো? আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? পার্থক্য নিতে হবে। দেখো এখন আমরা যে কাজটা করব, পার্থক্য নেব। পার্থক্যটা তুমি কীভাবে বের করবা? পার্থক্যটা কীভাবে বের করবা? এই যে পরিমাপকৃত ক্ষেত্রফল, তার সাথে কম ক্ষেত্রফলের ডিফারেন্স নেবা, আবার পরিমাপকৃত ক্ষেত্রফলের সাথে বেশি ক্ষেত্রফলের ডিফারেন্স নেবা। তার মানে এই দুটোর মধ্যে একবার পার্থক্য নিবা, আবার এই দুটোর মধ্যে একবার পার্থক্য নিবা। বুঝছো? তাহলে এখন তুমি বলো পার্থক্য নেই। পার্থক্যটা খেয়াল করো, 100 সেন্টিমিটার স্কোয়ার আর এখানে কত? 80। বিয়োগ দাও, এটার থেকে 100 থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে কত আসতেছে? 100 - 81 মডুলাস দিয়ে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে খেয়াল করো, মডুলাস দিলে কী হবে? পজিটিভ আসবে। তাহলে এখানে 100 থেকে যখন আমরা 81 বাদ দিয়ে দিচ্ছি, তখন এখানে চলে আসতেছে হচ্ছে কত? +19 আসতেছে, তাই না? এখন এই প্লাস তো আর লিখতে হবে না, মডুলাস থাকলে প্লাস লিখতে হবে না, প্লাস মানে চিহ্ন বাদ হয়ে যাবে। তাহলে মনে করো মডুলাসের কারণে প্লাস মানে চিহ্ন লিখবো না, শুধু 19 সেন্টিমিটার স্কোয়ার। পার্থক্য আবার এইটার সাথে এটাকে নিতে হবে, এই যে পরিমাপকৃত ক্ষেত্রফল আর বেশি ক্ষেত্রফল। বলো পরিমাপকৃতটা কত? 100, বাদ দিব হচ্ছে এইটা, তাহলে 121 সেন্টিমিটার স্কোয়ার। তার অর্থ কি? -21 cm স্কোয়ার। এবার বলো এই যে রুট, এই মডুলাসের কারণে কী হবে? মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। আমরা শুধু পরম মান, মডুলাস বলতে পরম মান বোঝায়, প্লাস মাইনাস চিহ্ন বাদ দিয়ে নিবা। তাহলে 21 সেন্টিমিটার স্কোয়ার। এখন তোমরা খেয়াল করো, পার্থক্যের মধ্যে কোনটা বেশি আসছে? 19 আর 21, দুটো কি সমান? পার্থক্য কি সমান? পার্থক্য সমান না, তাহলে বড়টা নেব। পার্থক্য সমান না হলে বড়টা নিয়ে নেবা, এই বড়টা নিব। তাহলে বড়টাই কি? বড়টা নেব। এই বড়টাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। বড়টা কি ত্রুটি? আচ্ছা, তাই বড়টা নিলে সুতরাং আমরা পাচ্ছি চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি পাচ্ছি আমরা 21 সেন্টিমিটার স্কোয়ার। এইটা পাচ্ছি আমরা চূড়ান্ত ত্রুটি। আশা করি তোমরা এটা বুঝে গেছো। আচ্ছা, এখন এই চূড়ান্ত ত্রুটি আমরা পেয়ে গেলাম। আমাদের এই সূত্রের মধ্যে বসানোর জন্য চূড়ান্ত ত্রুটির নিচে লাগবে পরিমাপকৃত মান,
আচ্ছা, পরিমাপকৃত মান দেখো, পরিমাপকৃত এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল। তাই পরিমাপকৃত মান বলতে আমি কোনটার কথা বোঝাচ্ছি? আমি কি দৈর্ঘ্যটা বোঝাচ্ছি না ক্ষেত্রফলটা বোঝাচ্ছি? এখানে নির্ণয় করতে বলছি কিসের? ক্ষেত্রফলের। তাহলে নিচে কি বসবে? ক্ষেত্রফলের পরিমাপকৃত ক্ষেত্রফল আর কি, বুঝছো? তাহলে ক্ষেত্রফলের মানটা বসবে, তার মানে এটা বসবে, নিচে বসবে 100। সুতরাং আপেক্ষিক ত্রুটি, সুতরাং ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি। সুতরাং ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত বলো? ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কী হবে? ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি উপরে বসবে হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এখানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে এইটা, এই যে পার্থক্য যেটা বড় হয়, বড় পার্থক্যটাকে চূড়ান্ত ত্রুটি বলা হয় এটা। তাহলে উপরে বসবে 21 সেন্টিমিটার স্কোয়ার, নিচে বসবে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান বলতে পরিমাপকৃত ক্ষেত্রফল বোঝানো হচ্ছে, কারণ ক্ষেত্রফলটা নির্ণয় করতে বসছে। তাহলে নিচে বসবে হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু হচ্ছে 100%। এখন তুমি সেন্টিমিটার বাদ দাও, 100 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 21%। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে দেখো, এটা কি তুমি কি বুঝছো? সবাই বুঝছো? তাহলে একটু খেয়াল করি। এবার আমি সবাইকে বলতে হবে, প্রশ্নের দেওয়া থাকবে কি, প্রশ্নে কী বের করতে বলবে, আর তুমি কীভাবে বের করবে, তিনটা কথাই তোমাকে বলতে হবে। প্রশ্নের দেওয়া থাকবে কি বলে দিচ্ছি, কোনো একটা মাপ দেওয়া থাকবে। ধরো একটা বর্গাকার বইয়ের 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। প্রশ্নে কী দেওয়া থাকবে? বর্গাকার বইয়ের 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। তোমাকে বের করতে বলবে যে ওই বইয়ের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত। কথা বলছো? বইয়ের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত, এটা বলতে পারে। অনেক সময় আয়তন বলবে, ঘনক হলে আয়তন বলবে। আয়তন বললে কিন্তু স্কোয়ার করতে হবে না, আয়তন বললে আবার কিউব করা লাগবে। ক্ষেত্রফল বললে স্কোয়ার করবা, আয়তন বললে কিউব করবা। তাহলে এখন খেয়াল করো, পরিমাপ করতে দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি অ্যাপ্লাই করব, কম দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য নির্ণয় করব। সবাই আমার সাথে বলো, পরিমাপকৃত দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি অ্যাপ্লাই করে কম দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য নির্ণয় করব। বলো, দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি অ্যাপ্লাই করব, ত্রুটি অ্যাপ্লাই করে কি করব? কম দৈর্ঘ্য এবং বেশি দৈর্ঘ্য নির্ণয় করব। এর প্রথম কাজ এটা গেল। এরপরে কি করতে হবে? যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে কি স্কোয়ার করব না কিউব করব? স্কোয়ার। তাহলে 3টা মান ছিল এখানে, 3টা মানকে 3টা স্কোয়ার করব। 3টা স্কোয়ার করলে কি পাচ্ছি? পরিমাপকৃত দৈর্ঘ্য থেকে পাচ্ছি পরিমাপকৃত ক্ষেত্রফল, সম্ভাব্য কম দৈর্ঘ্য থেকে পাচ্ছি সম্ভাব্য কম ক্ষেত্রফল, সম্ভাব্য বেশি দৈর্ঘ্য থেকে পাবো সম্ভাব্য বেশি ক্ষেত্রফল। তাহলে 3টা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন কি করতে হবে বলো? পার্থক্য নিব। পার্থক্য নেওয়ার সময় মডুলাস দিবা। মডুলাস দিলে কি হচ্ছে, ভিতরে নেগেটিভ আসলেও ওটা মানটা পজিটিভ চলে আসবে, ঠিক আছে? এই জন্য তাহলে পার্থক্য নিব। পার্থক্যটা কার সাথে হবে? পরিমাপকৃতটার সাথে কমটার, পরিমাপকৃতটার সাথে বেশিটার ডিফারেন্স নিবা এবং মডুলাস দিয়ে নিবা। সেক্ষেত্রে শুধু মানটা নিবা। মান কি সমান আসছে? সমান না আসলে কোনটা নিতে হবে? এই বড়টাই কি ত্রুটি? চূড়ান্ত ত্রুটি। এই চূড়ান্ত ত্রুটি উপরে বসাবা, নিচে বসাবা হচ্ছে পরিমাপকৃত মান। এখন পরিমাপকৃত মান বলতে কি পরিমাপকৃত দৈর্ঘ্যের মান না পরিমাপকৃত ক্ষেত্রফলের মান? কেন ক্ষেত্রফলের? কেন? কারণ আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলছিল। এখন তোমাদের আরেকটা কথা বলি, শোনো সবাই একটু একটা নোট ভালো করে একটু খেয়াল করি সবাই। যদি আমাদের ত্রুটির মান 10% না বলতো, এখানে ত্রুটির মান 10% না বলতো, তাহলে তুমি কীভাবে করতা? সেই ক্ষেত্রে তুমি ত্রুটি ধরে নেবা হচ্ছে ই = ±0.5 সেন্টিমিটার। বুঝছো বিষয়টা? এটা তো সেন্টিমিটারে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? এটা সেন্টিমিটারে দেওয়া আছে। এটা যদি সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে ত্রুটি আমরা ধরে নেব ±0.5 সেন্টিমিটার। বুঝতে পারলাম? এটা সেই ক্ষেত্রে দেখো, এইখানে ত্রুটি কিন্তু পার্সেন্টেজে দেওয়া, আর এইখানে ত্রুটি কিন্তু পার্সেন্টেজ না, সরাসরি মান দেওয়া। তো ওইটা আর এটা কিন্তু একরকম না। এখন তুমি এই ক্ষেত্রে কম দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য কীভাবে বের করবা? দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের এর মান কত ছিল? 10 সেন্টিমিটার। তাহলে A1 আর A2 মানে কম দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য, A1টা কম ধরছি, তাহলে কি হবে? 10 মাইনাস, আগের বার কী লিখছিলাম? 10 মাইনাস 10-এর 10%। এখন কিন্তু তা লিখবো না, এখন লিখবো 10 মাইনাস ডিরেক্ট 0.5 সমান কত? 9.5 সেন্টিমিটার। আর বড়টা হবে 10 প্লাস 0.5, তার মানে 10.5 সেন্টিমিটার। এই দেখো
অরিজিনাল দৈর্ঘ্য, কম দৈর্ঘ্য, বেশি দৈর্ঘ্য, তিনটা পেয়ে গেছি। পরিমাপকৃত দৈর্ঘ্য, কম দৈর্ঘ্য, বেশি দৈর্ঘ্য। দেখো তো এইখানে লেখার প্যাটার্ন, এইখানকার লেখার প্যাটার্ন আর এইখানকার লেখার প্যাটার্ন কি এক? বিষয়টা বুঝছো? ত্রুটি যদি দেওয়া থাকে তাহলে এইভাবে লিখবা পার্সেন্টেজে দেওয়া থাকলে, আর ত্রুটি যদি পার্সেন্টেজে দেওয়া না থাকে, কিছু বলা না থাকে, তাহলে তুমি ত্রুটি ধরে নেবা কত? সেই ক্ষেত্রে এক্ষেত্রে মনে রাখবে এটা ধরতে হবে, এখানে ধরতে হবে। তাহলে এর মান ধরবা ±0.5। তো ±0.5 ধরলে কী হচ্ছে, যে মানটা দেওয়া ছিল তার থেকে 0.5 বেশি হবে, যে মানটা দেওয়া ছিল তার থেকে 0.5 কম হবে। এখন আগের প্রসিডিউর ফলো করবা, এগুলোকে স্কোয়ার করে দিবা, পার্থক্য নিবা, পার্থক্য বড় হলে ওইটা হবে চূড়ান্ত ত্রুটি, সূত্রের মধ্যে বসাই দিবা। কে কে বুঝছো? তোলো তো, বুঝছো? একটু লিখে নিলে ভালো হয়, তাড়াতাড়ি লিখে নাও, পরেরটার মধ্যে চলে যাব। একটু খেয়াল করি সবাই, আমি আগে যেটা পড়াইছি, একটু আগে যে টাইপ 2 পড়াইলাম, টাইপ 1, সেটা শুধুমাত্র ঘতে আসে। কোথায় আসে? ঘতে। আর এখন যেটা শেখাবো সব দেখবে গতে। তাহলে সব প্রশ্নের একদম 90% প্রশ্নের গতে হচ্ছে এইটা, আর ঘতে হচ্ছে ওইটা। এটা আসবে গতে, আর আগেরটা হচ্ছে ঘতে। এই তাহলে এখন আসো, পরিমাপক যন্ত্র তোমাদের ক্লাসে দুইটা বিষয় নিয়ে আলোচনা আছে, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ। তাহলে পরিমাপক যন্ত্র কয়টা আছে? স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ। এখন এই দুইটার সাহায্যেই দৈর্ঘ্য মাপা যায়, ব্যাসও মাপা যায়। তাহলে আমরা দৈর্ঘ্য বলতে কি লেন্থ এল, আর ব্যাস মানে কি ডায়ামিটার, তাই এটাকে ডি বলতেছি, হ্যাঁ, ডায়ামিটার ব্যাস। তাহলে দৈর্ঘ্য বা ব্যাস যেটা নির্ণয় করতে বলুক, দুইটা যন্ত্রের সাহায্য করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা দিয়ে করলে বেশি ভালো হবে বলো তো? বেশি পারফেক্ট মান পাবে কোনটা দিয়ে? স্ক্রু গজের সাহায্যে। কার সাহায্যে বলো তো? স্ক্রু গজের ভাগ সংখ্যা বেশি থাকে, দাগ সংখ্যা বেশি থাকে। মনে রাখবে একটা কথা, স্লাইড ক্যালিপার্সে দাগ থাকে ভাগ সংখ্যা, দাগ সংখ্যা মানে ভাগ সংখ্যা আর কি, হ্যাঁ, ভাগ সংখ্যা থাকে হচ্ছে 20 থাকে, 50 থাকে। কত কত থাকে বলো তো? 20 বা 50। আর স্ক্রু গজের ক্ষেত্রে এই ভাগ সংখ্যা কিন্তু বেশি থাকে, সেক্ষেত্রে থাকে 50 বা হচ্ছে 100। যেহেতু এটার ক্ষেত্রে ভাগ সংখ্যাটা বেশি থাকে, এই জন্য মাপটা বেশি সূক্ষ্ম হয়। তো মনে রাখবা, এই ধরনের প্রশ্ন আসে, দেখবা বিগত সালের প্রশ্নের মধ্যে দেখবা যে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের সাহায্যে কোনটার সাহায্যে মাপলে বেশি পারফেক্ট মান পাওয়া যাবে, বেশি নির্ভরযোগ্য কোনটা। তাহলে অ্যান্সারটা কী হবে? এখন কি কারণ এটা, তা না? কারণ হচ্ছে এটার ভাগ সংখ্যা বেশি থাকে। ভাগ সংখ্যা বেশি থাকলে মানে এটা আমি একটা দিন তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখা দেওয়ার চেষ্টা করবো। স্যার একটা স্ক্রু গজ ম্যানেজ করতে পারবেন না, টাকা আমি দিব। একটা স্ক্রু গজ, একটা স্লাইড ক্যালিপার্স, একটা মিটার স্কেল। মিটার স্কেল তো জানিতে বক্সের স্কেলই, এটা তো আর লাগবে না। এই দুইটা জিনিস আপনি একটু ম্যানেজ করবেন, যে কয় টাকা লাগে আমি দিয়ে দেবো, ঠিক আছে? স্লাইড ক্যালিপার্স, আচ্ছা যাই হোক, সবাই একটু খেয়াল করি। দেখো তো, এই যে যোগ চিহ্ন দিলাম না, যোগ চিহ্নের আগের যেটা এম, এম মানে হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এম দ্বারা কী বোঝায় বলো তো? প্রধান স্কেলের পার্ট। আর যে ভি ইন্টু ভিসি, এই দুটো মিলে একসাথে এটাকে কী বলে জানো? এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। আচ্ছা, তাহলে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এই যে প্লাস চিহ্নের আগের অংশ এম, এম দিয়ে বোঝাচ্ছি প্রধান স্কেলের পার্ট, আর প্লাস চিহ্নের পরে কিন্তু ভি আর ভিসি গুণ আকারে আছে, এই গুণফলটাকে একসাথে বলা হচ্ছে, গুণফলটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। এখন গুণফলের মধ্যে কী কী আছে বলো তো? গুণফলের মধ্যে যে ভি আর ভিসি না, ভি দ্বারা কী বোঝায় আর ভিসি দ্বারা কী বোঝায় খেয়াল করো। এখানে ভি দ্বারা কী বোঝাচ্ছে? ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভি মানে কি? সমপাতন। আর ভিসি মানে কি? ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক। এখন আমি এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। ভাই একটু পরে লেখো, মনোযোগ দিয়ে শোনো, পরে লিখতে দেবো, পরে তুমি লিখতে পারবা। তাহলে সবাই বলো, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে সূত্রটা কী হচ্ছে? এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে বলো, এই প্লাস চিহ্নের আগের অংশ হচ্ছে প্রধান স্কেলের পার্ট, আর প্লাস চিহ্নের পরের অংশটা কি? ভার্নিয়ার স্কেলের পার্ট। কীভাবে পাওয়া যায়? ভার্নিয়ার সমপাতন আর ভার্নিয়ার ধ্রুবক গুণ করলে।
ভার্নিয়ার সমাপতন ভার্নিয়ার ধ্রুবক গুণ করলে কি পাওয়া যায়? ভার্নিয়ার স্কেলের পার্ট। মনে রাখবা ভার্নিয়ার সমাপতনের কিন্তু একক নাই, এ কথাটা মনে রাখবা। কি নাই? একক নাই। ভার্নিয়ার সমাপতনের কোনো একক নাই, এটা কিন্তু মাথায় মনে রাখবা। আচ্ছা এখন আসো, এইটুকুর মধ্যে সমস্যা কোথায়? এই যে ভিসি, ভিসি বের করার জন্য আবার কী নিয়ম আছে, চলো সেটা আমরা একটু দেখি। আচ্ছা আমি স্কুল ক্লাসটা পরে আবার লিখে দিচ্ছি। তাহলে এবার ভিসি দেখো, তোমাকে এখানে ভিসি বের করতে হবে। তুমি যদি ভিসি বের করতে চাও সূত্র আছে দুইটা। একটা হচ্ছে ভিসি বের করতে সূত্রগুলো S/N, আরেকটা ভিসি সমান সমান আছে S-X। এই দুটো সূত্রের যে কোনো একটা সাহায্যে তুমি ভিসিটাকে বের করবা। তোমাকে বললো ভি বের করো, তো ভি যদি বের করতে হয় তাহলে এখানে এল জানা লাগবে, এম জানা লাগবে, ভিসি জানা লাগবে। তাহলে ভিসি ডিরেক্ট দেওয়া নাই, তাহলে ভিসিটা বের করে নিতে হবে। ভিসি বের করার জন্য সূত্র আছে কয়টা? দুইটা। এখন এই যে সূত্র দুইটা, এবার চলো আমরা একটু দেখি এইখান থেকে এই সূত্র দুটোর মধ্যে কী বলছে। হ্যাঁ দেখো উপরে কি বসছে? এস। এসের মান মনে রাখবা, এস হলো সবসময় 1 মিলিমিটার। এসের মান কত বলো তো? এসের মান 1 মিলিমিটার, একদম টানা মুখস্থ রাখবা। এসের মান 1 মিলিমিটার। আচ্ছা এসের পরিচয় কি? এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য। কোন স্কেলের বলো তো? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য। এটা টানা মুখস্থ রাখবা। উপরের এই এসের মান সারা জীবন 1 মিলিমিটার ধরবা। আর এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। আর একইভাবে এখানে এসের পরিচয় তার উপরে দিয়ে দিছি। এসের পরিচয় কি বলো তো একবার? এখানে এস কি? হ্যাঁ তাহলে এইখানে আমাদের কি চলে আসতেছে? এখানে এস মানে হচ্ছে প্রধান স্কেলের, আগের মতো করে লিখে নিলাম, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য বিয়োগ এক্স হলো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের, হ্যাঁ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য, এটা কিন্তু মুখস্থ রাখবে, একদম মুখস্থ থাকবে। হ্যাঁ 1 মিলিমিটার। আর এটা চেঞ্জ হতে পারে, এটা চেঞ্জ হতে পারে। এই দুটো যে ডিফারেন্স পাচ্ছি সেই ডিফারেন্সটাই হচ্ছে ভিসি। তাহলে এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। এখন এখানে একটা কথা আছে, চলো আমরা এখানে যে বুঝাইলাম এর মধ্যে প্রধান স্কেল কী জিনিস সেটাই তো বুঝে নেই, ভার্নিয়ার স্কেল আবার কী জিনিস সেটাই বুঝে নেই, তাই না? তাহলে চলো সেটা আমরা একটু আগে বুঝি। প্রধান স্কেল কোনটা? প্রধান স্কেলটাকে আমরা কিন্তু বলি হচ্ছে মিটার স্কেল। প্রধান স্কেলটাকে আমরা মিটার স্কেল বলি, অথবা এটাকে আমরা বলি হচ্ছে সাধারণ স্কেল। সাধারণ স্কেল। তোমার যে জ্যামিতি বক্স আছে না, জ্যামিতি বক্সের মধ্যে ছোট্ট একটা স্কেল থাকে না, এটা হচ্ছে একটা মিটার স্কেলের অংশ, প্রধান স্কেলের একটা অংশ। হ্যাঁ তোমরা কি বড় বড় ড্রয়িং করা দেখছো? দেখবা যে এই ইসের দোকানে গেলে এরকম বড় বড়ই পাওয়া যায় না, যারা আর্কিটেক্ট আসলে তাদের কাছে বড় বড় স্কেল থাকে না, দেখছো? একটা বাক্সের মধ্যে পাইপের মধ্যে থাকে 1 মিটার। এখন কথা হলো আমরা যে স্টিলের স্কেল ইউজ করি বা প্লাস্টিকের স্কেল ইউজ করি বা জ্যামিতি বক্সের স্কেল ইউজ করি, এইটা হচ্ছে মূলত মিটার স্কেল। এটা কি? এখন বলো তো ওই মিটার স্কেলের মধ্যে কী কী থাকে? প্রথমে কি থাকে? ইঞ্চি থাকে, থাকে না? তারপরে কি থাকে? সেন্টিমিটার থাকে। আর কি থাকে? মিলিমিটার থাকে। কথা বুঝছো? তাহলে বলো তো এইগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? তাহলে প্রধান স্কেল দিয়ে মিলিমিটার পর্যন্ত মাপা যায়। মিলিমিটার এতটুকু ছোট জিনিসও মাপা যায়, কিন্তু কোনো জিনিস যদি মিলিমিটারের থেকেও ছোট হয়ে যায় তখন ওই স্কেল দিয়ে আর মাপা যাবে না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে তোমরা একটু খেয়াল করি, বলো প্রধান স্কেল কোন স্কেল? প্রধান স্কেলের কয়টা নাম? 3টা। কি কি? প্রধান স্কেল, মিটার স্কেল, সাধারণ স্কেল। এটাই জ্যামিতি বক্সের স্কেল, তাই তো? এই স্কেলে কি কি দাগ থাকে? ইঞ্চি, তার থেকে ছোট থাকে সেন্টিমিটার, তার থেকেও ছোট মাপা যাবে, কিন্তু কোনো কিছু মিলিমিটারের থেকেও ছোট হয়ে গেলে, মিলিমিটারের থেকেও ছোট হলে আর মাপা যাবে না। দেখো এইটার সাহায্যে কোনো কিছু যদি 1 মিলিমিটার ছোট হয়, 1 মিলিমিটার হয়, মাপা যাবে। কোনো কিছু 2 মিলিমিটার হলে মাপা যাবে, কিন্তু 1 মিলিমিটার থেকে ছোট মনে করো 0.5 মিলিমিটার, এটা মাপা যাবে না। বিষয়টা কি বুঝছো? পারফেক্টভাবে মাপা যাবে না। তাহলে আমি কী বোঝাতে পারলাম? কোনো কিছু 1 মিলিমিটার,
তাহলে এই জ্যামিতি বক্সের স্কেল দিয়ে মাপতে পারবা। কিন্তু যদি 1 মিলিমিটার থেকেও ছোটো হয়, ধরো 0.86 মিলিমিটার, 1 মিলিমিটার ছোটো না, 0.86 যেহেতু 1 মিলিমিটার থেকে ছোটো, এটা কি মাপা যাবে? এটা মাপা যাবে না। তার মানে 1-এর চেয়ে ছোটো মানে কি? ভগ্নাংশ না? 1-এর চেয়ে ছোটো মানে কি? তাহলে মিলিমিটারের ভগ্নাংশ কখনোই এই প্রধান স্কেলের সাহায্যে মাপা যায় না। তখন তুমি কি করবা? তখন তোমার লাগবে হচ্ছে ভার্নিয়ার স্কেল, যেটা দিয়ে মিলিমিটারের থেকেও ছোটো জিনিস মাপতে পারবা এবং পারফেক্টভাবে পারবা। তাহলে একটা জিনিস বোঝাই, তাহলে সবাই আমার সাথে বলো, এই যে মিটার স্কেল, আরেকবার বলো, মিটার স্কেল দিয়ে সর্বনিম্ন কতটুকু মাপা যায়? 1 মিলিমিটার। বলো, মিটার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত মিলিমিটার মাপা যাবে? 1 মিলিমিটার মাপা যাবে। ওই 1 মিলিমিটার যেহেতু মাপা যাবে, এটাই তো সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। তাহলে প্রধান স্কেলের সবচেয়ে ছোট অংশ, সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কতটুকু? 1 মিলিমিটার। এর থেকে নিচে তো আর মাপা যায় না। যদি 1 মিলিমিটার মাপা যায়, ওই জন্যই 1 মিলিমিটারই হচ্ছে এসের মান, স্মল একদম, এটাই সবচেয়ে ছোটো। কে কে বুঝছো? তাহলে তো গুড। তাহলে সবাই এই লাইনটাকে একটু পড়ে ফেলো। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস সমান 1 মিলিমিটার। পড়ো, একসাথে পড়ে ফেলো। আবার বলো, কি দিয়ে প্রকাশ করা হয় এটাকে? এস। তাহলে এসের মান 1 মিলিমিটার। এবার আসো, ধরো এই কলমটার দৈর্ঘ্য কতটুকু আমি জানি না, আমি ধরে নিচ্ছি কোনো একটা জিনিস পরিমাপ করা হলো, সেটা হলো 7.23 মিলিমিটার। আচ্ছা ভাই, 7.23 মিলিমিটার মানে কি? এটা মানে হচ্ছে 7 মিলিমিটার যোগ 0.23 মিলিমিটার। দেখো তো এরকম কিনা? 7.23 মিলিমিটার মানেই কিন্তু 7 মিলিমিটার যোগ, এই যে এটা রাউন্ড ফিগারে আছে দেখছো, এটা কিন্তু 7, আর এটা কিন্তু ভগ্নাংশ। এটা কি 1 নাকের কম? এই অংশটা দেখো, শুধু এই অংশটা, এই যে 0.23, এটা কিন্তু আমাদের 1 মিলিমিটার থেকে কী হয়ে গেল? কম। কাজে এই অংশটা কি করা যাবে না? প্রধান স্কেল দিয়ে মাপা যাবে না। তাহলে এইখানে খেয়াল করো, এইটুকু মাপার জন্য আমরা প্রধান স্কেল দিয়ে মাপতে পারবো, প্রধান স্কেল। কিন্তু এই অংশটুকু আমরা প্রধান স্কেল দিয়ে মাপতে পারবো না। তাহলে এইটার জন্যই লাগবে ভাই আমার হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে ওই জিনিসটা পারফেক্টলি মাপা যাবে। প্রধান স্কেল দিয়ে রাউন্ড ফিগারে মাপা যায়, হয় 7 বলবা, নয় 8 বলবা, নয় 9 বলবা, কিন্তু কখনো 7.23, 7.25, 7.58, 7.85 এই পয়েন্টের অংশটা মাপা যাবে না, বাড়তি অংশটা মাপা যাবে না। ঠিক আছে? তাহলে বাড়তি অংশ মাপতে গেলে ভার্নিয়ার স্কেল লাগবে। এখন তুমি বলো তো, প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল একই সাথে থাকে কোন যন্ত্রের মধ্যে? বলো, প্রধান স্কেল, হ্যাঁ, স্লাইড ক্যালিপার্স। এই যে স্লাইড ক্যালিপার্সের মধ্যে দুইটা স্কেল একসাথে থাকে। তাহলে তোমাকে যদি বলা হয় স্লাইড ক্যালিপার্স কাকে বলে, তুমি কি বলবা? যে যন্ত্রের মধ্যে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল ব্যবহার করে পরিমাপ করা হয়, সেই যন্ত্রটাই হচ্ছে কি? স্লাইড ক্যালিপার্স। আবার বলো আমার সাথে, যে যন্ত্রের মধ্যে কি প্রধান স্কেল একত্রে ব্যবহার করে পরিমাপ করা হয়, তাকে বলা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। তাহলে এখন বলো, আরেকবার বলে ফেলো, প্রধান স্কেল দিয়ে সবচেয়ে ছোট কতটুকু মাপা যাবে? সেটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। এসের মান কত? 1 মিলিমিটার। আর মিলিমিটারের ভগ্নাংশ মানে 1 মিলিমিটারের চেয়ে কম মান বের করতে গেলে কার সাহায্য লাগবে? ভার্নিয়ার স্কেল। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয়। এখানে আমরা ভার্নিয়ার সমাপতন একটা জিনিস চলে আসছে, ভার্নিয়ার সমাপতন। এটা প্র্যাকটিক্যালি থাকলে জিনিসটা দেখাইতে সুবিধা হতো, তাই না? খুব ভালোভাবে বুঝতে পারতো আর কি। এখন একটু ঝামেলা হবে, সমস্যা নেই। তবে আমি যে সকল থেকে আটকানো একদম বাদ দিয়ে দিচ্ছি। খেয়াল করো, প্রশ্নে তোমার বলা থাকবে, এটা নোটের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রশ্নে যদি বলা থাকে প্রধান স্কেলের 19 ঘর, প্রধান স্কেলের 19 ঘরে যত বড় হয়, ভার্নিয়ার স্কেলের 20 ঘরে তত বড় হয়। এইখানে এসের মান তোমরা জেনে গেছো, এইখানে এনের মানটা জানতে হবে। ঠিক আছে? আমি শেষে তোমাদেরকে একটা খাতা কলমে একটু দেখাই দিব আরেকটা জিনিস, মানে বই থেকে দেখাই দিব। হ্যাঁ, দেখো সবাই, প্রশ্নে বলা থাকতে পারে এরকম যে প্রধান স্কেলের 19 ঘর আর ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান। মনে রাখবা, কী বলছি কথাটা? প্রধান স্কেলের
19 ঘর সমান সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর। মানে কি প্রধান স্কেলের 19টা ঘর, ভাই প্রধান স্কেলের 19 ঘরে কয় মিলিমিটার হয়? 19 মিলিমিটার না? প্রধান স্কেলের 1 ঘর মানেই তো 1 মিলিমিটার, সবচেয়ে ছোটো। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর মানেই তো 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 19 ঘর মানে 19 মিলিমিটার আর কি, 19 ঘর। আর এইখানে ভার্নিয়ার স্কেলে কয় ঘর? 20 ঘর। তাহলে মনে রাখবা, যদি প্রশ্নে বলা থাকে, আবার এইরকম বলা থাকতে পারে যে প্রধান স্কেলের বলা থাকতে পারে তোমার হচ্ছে 49 ঘর সমান সমান ভার্নিয়ার স্কেলের 50 ঘর, এই কথাগুলো সাধারণত বলা থাকবে। সেই ক্ষেত্রে এই যে ভার্নিয়ার স্কেলের যেগুলো থাকবে ওইগুলোকে এন ধরা লাগবে। ভার্নিয়ার স্কেলের ভাগসংখ্যাকে কী ধরা লাগবে? এখানে প্রধান স্কেলের 19 ঘরের কোনো কাজ নাই, প্রধান স্কেলের 19 ঘরের সূত্রের মধ্যে আসবে না। তাহলে এনের মান কি ভার্নিয়ার থেকে আসবে না প্রধান স্কেল থেকে আসবে? এনের মান কোথা থেকে আসবে? ভার্নিয়ারের ভাগ সংখ্যা। সবাই তাহলে বিষয়টা মাথায় রাখি, এন হলো ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এন কি বলো তো? ভার্নিয়ারের ভাগ সংখ্যা। আমরা এনটাকে এভাবে মনে রাখবো, এন হলো ভার্নিয়ারের ভাগ সংখ্যা। শেষ। আচ্ছা, এইবার একটু খেয়াল করি, এই অংশটা খেয়াল করো। এই অংশটা মনে করো এটা একটা স্টিক, এটাকে আমি 10 পিস করলাম। 10 পিস করলে কয়বার কাটা লাগবে? 10 বার কাটবো না 9 বার কাটবো? একবার কাটলে 2 পিস হয় না? 2 বার কাটলে 3 পিস হয় না? আমি ধরো এটাকে 10টা পিস করলাম, আর ও কী করলো, এইটাকে আবির আবার কী করলো, 9 পিস করলো। তাহলে বলো তো, ও করছে এটাকে 9 পিস, ওই একই সাইজের একটা জিনিসকে আরেকজন করছে কয় পিস? তাহলে কোনটার ক্ষেত্রে পিসগুলো বড় হবে? 9 পিসের পিস একটু বড় হবে না? 9 পিসের ছোটো এক পিস একটু বড় হবে তুলনামূলক, সামান্য পার্থক্য থাকবে। তো খেয়াল করো, 9 পিসের ছোটো একটা অংশ যদি এতটুকু হয়, আর 10 পিসের ছোটো একটা অংশ যদি এতটুকু হয়, উপরটা হচ্ছে 9, নিচেটা কয় পিস? তাহলে এইখানে একটু পার্থক্য আছে না? এই যে পার্থক্য আছে না, এটা একটা গ্যাপ রয়ে গেছে না? এই গ্যাপটুকেই আমরা বলতেছি ভিসি। বিষয়টা কি বুঝছো না বোঝা নাই? মানে প্রধান স্কেলের সবচেয়ে ছোট এক ভাগ, তার থেকেও ভার্নিয়ার স্কেলের ছোট এক ভাগ একটু ছোট হয়। তাহলে বলো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বড় নাকি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বড়? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সামান্য একটু বড় হয়। কার থেকে? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে। এই যে সামান্য একটু বড় হচ্ছে, ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটার নামই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। বিষয় কি বুঝছো? তাহলে সবাই আমার সাথে বলো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে, একতালে বলি সবাই, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। আবার বলো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে ভাই এখন তোমরা একটু খেয়াল করি, আমরা জানি যে ভিসি বের করার জন্য সূত্র বলছিলাম S-X। এখন যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, অর্থাৎ আমাদের এক্সের মান যদি এমন হয় যে 0.93 মিলিমিটার, আর এসের মান তো আমরা জানিই সবসময় কি 1 মিলিমিটার, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। কী হতে পারে বলো তো? পরিবর্তনশীল হবে এই যেটা, কিন্তু এটা কিন্তু ফিক্সড। তুমি এটাকে ফিক্সড ধরে নিবা। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে নিশ্চয়ই। তাহলে এইখানে হবে 1 মিলিমিটার, বিয়োগ যাবে হচ্ছে 0.93 মিলিমিটার। কত আসবে ভাই? 0.7 না 0.7? 0.07 মিলিমিটার। এই যে 0.07 মিলিমিটার পাচ্ছ, এটাকেই আমরা বলতেছি ভিসি। তাহলে বলো, ভিসি বের করার সিস্টেম কয়টা? দুটা, এসকে এন দ্বারা ভাগ করে অথবা এস থেকে এক্স বিয়োগ দিয়ে। তো এস হলো কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এক্স হলো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এইভাবে করে আমরা সহজে বের করে ফেলতে পারবো। আমার মনে হয় এইটুকুর মধ্যে কি আর বুঝতে সমস্যা আছে কোনো কিছু? ক্লিয়ার? আচ্ছা, যদি তোমাদের এইটা বোঝা হয়ে যায় তাহলে আমি আলোচনা করতে পারবো হচ্ছে স্ক্রু গজ বোঝালে তারপরে দেখবা যে অঙ্ক শেষ, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। নাও তাড়াতাড়ি তুলে নাও। ঘর আর প্রধান স্কেলের 49 ঘর যদি সমান হয়, তাহলে 49 আর 50-এর মধ্যে এন ধরতে হবে কোনটাকে? 50-কে। প্রধান স্কেলের ঘরগুলো একটু বড় হয়, তাই সংখ্যায় কম,
আর ভার্নিয়ারটা সংখ্যা এই জন্য বেশি। আশা করি তুমি এটা বুঝে গেছো, ঠিক আছে? এটা বুঝলে আমরা এখন অঙ্ক করতে পারবো। তোমাদের কাছে কি প্রশ্ন ব্যাংক আছে? দেখো তো প্রশ্ন ব্যাংক আছে নাকি কারো কাছে? তোমার কাছে আছে? তোর কাছে আছে? একটা দিলে ভালো হয়। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন। ভাই তুমি এখানে চলে আসো তো, এখানে চলে আসো। এখান থেকে প্রশ্ন ব্যাংক থেকে 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। বলা হয়েছে, আমি পড়ে যাচ্ছি, ভালো করে খেয়াল করো। বলা হয়েছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট 9.9 সেন্টিমিটার, ভার্নিয়ার সমবর্তন 12 পাওয়া গেল। অপর একটি ঘনকের ধারের, এটাকে কী বলছে? ঘনক। কিন্তু ঘনক মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, তাই না? ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক এত। তাহলে তথ্যগুলো একটু লিখিত আমি। 3 নম্বর প্রশ্নটা কত বড়? এটা দিনাজপুর 21-এ আসছে। তাহলে বলছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পার্ট। এই প্রধান স্কেলের পার্ট কি? এম না? এম মানে কি? মেইন বা প্রধান, তাই না? তাহলে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে হচ্ছে 9.9 সেন্টিমিটার। এম এর মান জানি। ভার্নিয়ার সমবর্তন ভি, ভি এর মান জানি হচ্ছে ভাইয়া 12। তারপর অপর একটি ঘনকের ধারের দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, সেটা কত? 5 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি, তার মান দেওয়া আছে 0.05 মিলিমিটার। প্রথমে সবাই একটু খেয়াল করো যে আমাদের এখানে কিন্তু এইগুলো সেন্টিমিটার আছে, এগুলো কি মিলিমিটার আছে। তাহলে কী করবা? সব সেন্টিমিটার বানাবো অথবা সব মিলিমিটার বানাবো, ঠিক আছে? এটা একটা বিষয়। তাহলে এখন খেয়াল করো, গতে কী বলছে বলো? আপনি বলো তো, গতে কী বলছে? উদ্দীপকের আলোকে দণ্ডটির দৈর্ঘ্য পরিমাপ, উদ্দীপকের আলোকে দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। প্রকৃত দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, এটা কি স্লাইড ক্যালিপার্সের কথা বলছিল না? তাহলে বলছে দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য বের করো। খেয়াল করো, প্রকৃত দৈর্ঘ্য বের করতে চাইলে প্রকৃত দৈর্ঘ্য কোনটা? এল না? এল এর মান বের করতে বলছে আমাদের। তাহলে আমরা কি জানি বলো? এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এবার তুমি খেয়াল করো, এম এর মান দেওয়া আছে 9.9, ভি এর মান দেওয়া আছে কত? ভি এর মান দেওয়া আছে 12, আর ভিসি হচ্ছে, এই দেখো সমস্যা কী বলো তো? এটা দেওয়া আছে সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে কি মিলিমিটার। তাহলে আমরা কী করবো? হয় সব সেন্টিমিটার বানাবো অথবা সব মিলিমিটার বানাবো। আচ্ছা, এটা মিলিমিটার আছে থাকলো, এই সেন্টিমিটারকে মিলিমিটার বানাবো, তাহলে কত দ্বারা গুণ করবো? 10 দ্বারা। কত দ্বারা গুণ করবো? 10 দ্বারা। 10 দ্বারা গুণ করে দিব। তাহলে 9.9 গুণ হচ্ছে 10, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার হয়ে গেলে এটা 99 মিলিমিটার হয়ে গেল। তাহলে এখানে বসাবো কত? আমরা এম এর মান বসা দেবো 99, ভি এর মান বসা দেবো 12, আর এখানে ভিসি হচ্ছে 0.05। সব মিলে কত আসে দেখেন তো স্যার? ক্যালকুলেটর আছে? দেখো সব মিলে কত আসতেছে? 99.6। তাহলে এটা চলে আসলো 99.6 মিলিমিটার। এইটা হচ্ছে আমাদের প্রকৃত দৈর্ঘ্য। ভাই একটু কে বুঝছো? হাত তোলো। বুঝছো কে? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে ঘ নম্বরটার মধ্যে কী আছে আমরা একটু দেখি। হ্যাঁ, ঘতে কী বলছে দেখো। ঘতে বলছে ঘনকের দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে, এই কী পরিমাপে ত্রুটি আছে? এটা দৈর্ঘ্য পরিমাপে। কী পরিমাপে ত্রুটি? দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 5% আপেক্ষিক ত্রুটি থাকলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে, এটা কি আয়তন বলছে না ক্ষেত্রফল বলছে? ক্ষেত্রফল বলছে। ক্ষেত্রফল পরিমাপে শতকরা কী পরিমাণ আপেক্ষিক ত্রুটি বিদ্যমান থাকবে, এটা হচ্ছে বের করতে বলছে, ঠিক আছে? এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখন বলো তো, দৈর্ঘ্য পরিমাপ করে কত পাইছিল? এই যে ঘনকের এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো? হ্যাঁ, তাহলে আমি শর্টকাটে লিখলাম, বুঝতে পারবো তো নাকি? শর্টকাটে লিখলাম। তাহলে ঘনকের এক ধারের দৈর্ঘ্য, ধার মানে কি? যে পাশ, এই যে এই পাশটাকে বোঝাচ্ছে ধার। হ্যাঁ, এটাকে ধার বলা হয়। এক ধারের দৈর্ঘ্য এ হলে এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। বলো তো এখানে ত্রুটি কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 5 না 5%?
পার্সেন্ট। তো পার্সেন্ট অ্যাপ্লাই করতে গেলে কী করব? তাহলে এটা হচ্ছে এটাকে কী দৈর্ঘ্য? পরিমাপকৃত দৈর্ঘ্য। এরপরটা সম্ভাব্য কম দৈর্ঘ্য A1, তারপরটা হচ্ছে A2। A1 কী হবে? এই 5 থেকে বাদ যাবে, 5 মাইনাস 5 এর কত পার্সেন্ট? 5%। তারপরে দেখো তো কত আসে এখানে, প্লাস কত আসে? 4.75 সেন্টিমিটার। আর নিচেটা কত? 5.25 সেন্টিমিটার। ভাই এটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য, মানে অরিজিনালটা। এটা কম, এটা হচ্ছে বেশি। তিনটা পাইছি না? এখন বলে তিনটাকে কী করতে হবে? তিনটাকে 3 বার স্কোয়ার করতে হবে। কী করতে হবে? তাহলে এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো। বলো এখানে কত আসবে? তাহলে একে স্কোয়ার করে দিচ্ছি। এ স্কোয়ার করলে কত আসতেছে? 5 সেন্টিমিটারকে স্কোয়ার করে দিব। 5 সেন্টিমিটার স্কোয়ার করলে 25 সেন্টিমিটার স্কোয়ার। আবার এটাকে স্কোয়ার করো, A1 তার উপর স্কোয়ার করে দাও। তার মানে হচ্ছে 4.75 সেন্টিমিটার স্কোয়ার হবে। স্কোয়ার করলে কত? 2.56 সেন্টিমিটার স্কোয়ার। তারপরটা ভাই কত আসে? A2কে স্কোয়ার করে দাও। 5.25 সেন্টিমিটার উপরে স্কোয়ার, কত আসে ভাইয়া? 56 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, আয়তন বলছিল নাকি? ক্ষেত্র না, কিন্তু ভাই ঘনকের পৃষ্ঠ কয়টা বলো তো? রুবিক্স কিউবগুলো দেখছো না, পৃষ্ঠ কয়টা? 6টা। আর আমাদের কিন্তু যে কোনো একটা পৃষ্ঠের কথা বলছে, ঘনকের আয়তন বলে নাই। বলছে ঘনকের কোনো একটা পৃষ্ঠের, যে কোনো এক পৃষ্ঠের। হ্যাঁ, ঘনকের এক পৃষ্ঠের, 6 পৃষ্ঠের মধ্যে কি একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বলছে। এই জন্য কিউব হবে না এখানে, বুঝছো? আচ্ছা, এই পর্যন্ত বুঝছো? বা এখন কি করতে হবে? পার্থক্য নিতে হবে না? এখন কি এই দুটোর মধ্যে পার্থক্য নাও, আর পরের বার আবার এটার সাথে এটার পার্থক্য নাও। তাহলে বলো পার্থক্য কী হবে? আমরা এখানে পার্থক্য নিয়ে নিচ্ছি। পার্থক্য বলো, এখানে 25 আর এখানে 22.56, ডিফারেন্স কত? তো 25 থেকে বাদ যাবে হচ্ছে 22.56, মডুলাস দাও। বিয়োগ করলে কত আসে? 2.44। তাহলে এখানে চলে আসবে হচ্ছে 2.44 সেন্টিমিটার স্কোয়ার। এবার পার্থক্য নেবো কার সাথে? প্রথমটার সাথে শেষেরটা। প্রথমটার সাথে দ্বিতীয়টা নিয়ে নিছি, এবার প্রথমটার সাথে শেষেরটা নাও। তাহলে 25, ঠিক আছে? এই যে এইটার সাথে এটা নিলাম, দুইটা পার্থক্য সমান আসছে। সমান না আসলে কোনটা নিতে হয় স্যার? কোনটা নিতে হয়? বড়টা। এই যে নিচেরটা বড়, তাই এই বড়টাই হচ্ছে কি ত্রুটি? এইটাকে আমরা বলবো হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এবার বলো সুতরাং আপেক্ষিক ত্রুটি কী হবে? এটা কিন্তু সুতরাং ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, এটা লিখতে হবে। ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি। তাহলে কী করবো? উপরে বসাবো চূড়ান্ত ত্রুটি, তারপর 2.75 সেন্টিমিটার স্কোয়ার। আর নিচে হচ্ছে এই যে এটা, ও সরি 2.56। তাহলে এখানে কত আসতেছে বলো তো? 2.56। নিচে হবে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান কোনটা? এই যে এটা, ক্ষেত্রফলের জন্য। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে বলো তো? এখানে আসবে 25 সেন্টিমিটার স্কোয়ার গুণ হচ্ছে 100। নাও দ্রুত বলো বলো বলো, ভাগ করো। এর সাথে এটা কাটা যাচ্ছে, এর সাথে 100 গুণ করে 25 দ্বারা ভাগ করো। 100 দ্বারা গুণ করো, 25 দ্বারা ভাগ করো। নাও না, ক্যালকুলেটর নাও আবির, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, 10.24%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝে গেছো। কী ভাই, কঠিন লাগলো? পরীক্ষায় যদি আসে পারবা? আমি তুমি বলছো যে ভাই চ্যাপ্টার 2 থেকে শুরু করতে, কিন্তু 2-3 তো তুমি পারো না? আমি পরের দিনও করাবো, আমি শনিবারও করাবো, রবিবারও করাবো। 2-3 তোমার ক্লিয়ার এমনি হয়ে যাবে। কিন্তু এটা যদি বাদ থেকে যায়, তুমি পরবর্তীতে ধরা খেয়ে থাকবা আবার। এই জন্য আমি এটাই ধরলাম এটা। বাট আমি একটু পরে 2 আবার একটু দেখাবো, একটু তুলে নিলে ভালো হয়। সবাই একটু হালকার উপর ঝাপসা তুলে নাও, তাড়াতাড়ি করো। কিন্তু স্যার মনে করে দিল তাই যে ভার্নিয়ার স্কেলের কততম ঘর প্রধান স্কেলের কততম ঘরের সমান? ভার্নিয়ার স্কেলের কততম ঘর
প্রধান স্কেলের কততম ঘর সমান হবে, এটা প্রশ্নটাই হবে লেখো। কত ঘর প্রধান স্কেলের কত ঘর ভার্নিয়ার স্কেলের কত ঘরের সমান, ভার্নিয়ার স্কেলের কত ঘর প্রধান স্কেলের কত ঘরের সমান হবে, এই ধরনের প্রশ্ন আমাদের আসে পরীক্ষায়। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন যখন আসে তখন কি করা যায়, এটা দেখি আমরা একটু। এটা হ্যাঁ, আমরা একটু দেখি এ ধরনের প্রশ্ন ওদেরকে একটু দেখাই দিই, সেটা তারপরে অ্যান্সারটা বের করে দিই। মিটার ভিসি কত আছে, ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। তারপরে বলো সমান পুরুত্বের ঘনকাকৃতির, সমান পুরুত্বের ঘনাকৃতির একটি লোহার পাইপের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য L1 এবং L2 স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 এবং L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট এত এত এত, ভার্নিয়ার সমাপতিন এত পাওয়া গেছে। এত কিছু লাগবে না শশী, এত কিছু লাগবে না। এই তোমরা এখানে বলো, আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে বলছে না? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে কী বলে? এন। কি বলে? এনের সূত্র আছে না? এনের সূত্র কী ছিল? ভিসি ইকুয়াল টু এস বাই এন। এন বিশিষ্ট সূত্র কী ছিল? কথা বলো, ভিসি ইকুয়াল টু এস বাই এন না? তাহলে এখন আমরা কি জানি? দেখো গতে আমরা কি জানি, ভিসি ইকুয়াল টু এস বাই এন। তাহলে এখানে ভিসির মান বসাও। আচ্ছা, এটা তো সেন্টিমিটার আছে না? তাহলে মিলিমিটার নিয়ে যাও। মিলিমিটার নিতে গেলে 10 দ্বারা গুণ করবা, তাহলে কত হয়ে যাবে? 0.05 মিলিমিটার। 10 দ্বারা গুণ করলে এখানে চলে আসবে। তার মানে এখানে কত চলে আসছে? আমরা এন বের করতে চাই, তাহলে এখানে 0.05 বসাই দিব, এস এর মান 1 বসাই দিব, আর নিচে এন থাকবে। এনটাকে এখানে নিয়ে আসো আর এটাকে এখানে নিয়ে যাও, তাহলে এন সমান সমান 1/0.05। দেখেন তো স্যার কত আছে, 20 কিনা? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। এই পর্যন্ত বুঝছো তোমরা? কিন্তু আমাদের প্রশ্নে কি ভার্নিয়ারের ভাগ সংখ্যা বের করতে বলছিল নাকি জিজ্ঞেস করছে ভার্নিয়ারের কত ভাগ আর হচ্ছে প্রধান স্কেলের কত ভাগ সমান? তো ভার্নিয়ারের 20 ভাগ বের করে ফেলছি, আর প্রধান স্কেলের কত ভাগ হবে সেটা বের করলেই তো হচ্ছে। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন এটা করার জন্য একটা কাজ করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, বলো তো ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য মানে কি? ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কি? এক্স না? এক্স। দেখো তো সূত্রটা কি এরকম ছিল, ভিসি সমান সমান এস মাইনাস এক্স। এটা হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের ধরো না? তাহলে আমি এক্সটাকে যদি এখানে নিয়ে আসি, এটা যদি এখানে নিয়ে যাই, তাহলে এক্স সমান সমান কত? এস মাইনাস ভিসি। পারে কিনা লিখতে? এস সমান সমান কত? এক্স মাইনাস ভিসি। তাহলে আমরা এখন এটা বের করতে চাই। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, যেটাকে এক্স দ্বারা বলি আমরা, সেটা কি? এস মাইনাস হচ্ছে ভিসি। এস এর মান হচ্ছে 1 মিলিমিটার মাইনাস ভিসি। ভিসি কত আছে বলো? ভিসি হচ্ছে 0.05 মিলিমিটার। বিয়োগ করো, 0.95 মিলিমিটার। আচ্ছা ভাইয়া, এখন একটা কথা বলো তো, এটা কয় ঘরে? কয় ঘর? ভার্নিয়ার স্কেলের ঘর আছে কয়টা? 20টা ঘর আছে। তো একটা ঘরে হয় হচ্ছে 0.95 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ঘর আছে 20টা, একটাই হচ্ছে 95, তাহলে 20টাই কত? গুণ হবে না? একটাই যদি হয় 0.95, তাহলে 20টা ঘর আছে, 20 ঘরে কত হবে? গুণ হবে তো নাকি? তাহলে এই যে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য 0.95 মিলিমিটার, সুতরাং ভার্নিয়ার স্কেলের 20 ঘরের
20 ঘরের দৈর্ঘ্য কত হবে বলো তো? এই যে 20টা ঘর যেহেতু, তাহলে 20 গুণ হচ্ছে 0.95, কত আসে দেখো তাড়াতাড়ি। 19, তাহলে 19 মিলিমিটার। আচ্ছা, তাহলে এবার তোমরা কি খেয়াল করো, ভার্নিয়ার স্কেলের 20 ঘরে 19 মিলিমিটার হয়। ভার্নিয়ার স্কেলের 20 ঘরে, আচ্ছা ভাইয়া, ভার্নিয়ার স্কেলের 20 ঘরে তো 19 মিলিমিটার হলো বুঝলাম। আর আমরা তো জানি প্রধান স্কেলের 1 ঘর মানে 1 মিলিমিটার, তাহলে 19 মিলিমিটার মানে কয় ঘর? 19 ঘর। বিষয়টা কি বুঝছো না বোঝে নাই? তাহলে সিম্পল বিষয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 20টা ঘর দিয়ে 19টা মিলিমিটার হয়। তো 19 মিলিমিটার মানেই তো প্রধান স্কেলের 19 ঘর। প্রধান স্কেলে কয় ঘর? 19 ঘর। তাহলে আমরা লিখতে পারি না যে 19 ইন্টু 1 মিলিমিটার, পারি কি না? তার মানে কি 19 ইন্টু 1 মিলিমিটার মানে কি প্রধান স্কেলের 1 ঘর। তার মানে এটা মানেই তো প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য। তার মানে কি 19 দ্বারা গুণ করলে প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, তাহলে 19 ঘরের দৈর্ঘ্য হয়ে যাবে। তার মানে কথা দাঁড়ালো যে প্রধান স্কেলের 19 ঘরের দৈর্ঘ্য। তার মানে প্রধান স্কেলের 19 ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য এদের সমান। তাহলে প্রধান স্কেলের 19 ঘরে যত বড় হচ্ছে, ভার্নিয়ার স্কেলের 20 ঘরে তত বড় হচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 19 আর কত বলো তো? 20। কে কে বুঝছো একটু হাত তোলো। এখন তুমি লিখবা কীভাবে, উপস্থাপন করবা কীভাবে, এটা তোমাকে একটু দেখতে হবে। গাইডটা একটু ফলো করবা, দু একটা উদাহরণ থাকলে দেখবা, মূল বইটা ফলো করবা, তাহলে তুমি ভাষাগত সৌন্দর্য ঠিক করতে পারবা। আমি মেন অংশটা তোমাকে বুঝাই দিলাম, বুঝছো? একটু লেখা নাও তাড়াতাড়ি, ক্লাস একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, মানে পরস্পর কতবার দেখা হবে এই টাইপের প্রশ্নগুলো, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখো তো বই বের করো তো, 9 নম্বর প্রশ্ন বের করো। চ্যাপ্টার 2 এর 9 নম্বর প্রশ্ন দেখো তো কী আছে। একটা বাস, একটা ট্রাকের, একটা কার, একটা ট্রাকের প্রশ্ন দেওয়া আছে। এটাতে কার কার সমস্যা একটু হাত তোলো তো। এটা বুঝতে সমস্যা হয় কার কার? একজন, দুইজন? তুই চুল ঠিক করলা না হাত তুললা? আচ্ছা ঠিক আছে, ওদের একটা প্রশ্ন ব্যাংক দাও, ওদেরকে একটা দাও সম্মতি দাও। ঠিক আছে, আমাদের এইটার পর্ব শেষ। হ্যাঁ, এটার পর্ব শেষ। তোমরা 24 সালটা করবা, ঠিক আছে? 24 সাল করলে যদি সমস্যা থাকে তাহলে আমি পরের ক্লাসে আবার ওটা নিয়ে তোমাদেরকে দেখাই দিব, বা আমি না থাকলে স্যার দেখাই দিবে। হ্যাঁ স্যার, ওদেরকে স্ক্রু গাছটা পরে একটু টাচ দিয়ে দিন। স্ক্রু গাছ আছে না? আচ্ছা, এখন দেখো তো সবাই একটু লিখে ফেলো টাইপ। সবাই লিখে ফেলো অধ্যায় নাম্বার 2, টাইপ 1। পরস্পর কতবার দেখা হবে সংক্রান্ত। পরস্পর কতবার দেখা হবে সংক্রান্ত। পরস্পর কতবার দেখা হবে সংক্রান্ত। তাহলে এই সংক্রান্ত অঙ্ক অনেকগুলো আছে, আমি সবগুলো বলে দিব। আগে শুরুতে সবাই একটু দেখে ফেলি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর, 9 হ্যাঁ 9 নম্বর প্রশ্ন। পড়া লেখো ভাইয়া, পড়া লেখো, এটা দেখো। এই তাকাও, এটা তাড়াতাড়ি দেখো। পি অবস্থানে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 ms/2 ত্বরণে একই দিকে চলছে। তাহলে পি অবস্থানে কার আছে, প্রাইভেট কার, আর কিউ অবস্থানে কি আছে, ট্রাক। কার কিন্তু সমবেগে 21 হচ্ছে সমবেগ। আমাদের এটা লাস্ট প্রশ্ন আজকের জন্য। তাহলে একটু খেয়াল করি সবাই, চিত্রটা আমি একটু খেয়াল করি। আচ্ছা, এইটা হচ্ছে পি, এইখানে হচ্ছে কিউ। এইখানে আমাদের একটা কার আছে, কার চলতেছে হচ্ছে সমবেগে। কেমন বেগে বলো তো? সমবেগ। তার বেগের মান দেওয়া আছে কত? 21 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর এইখানে একটা ট্রাক আছে, ট্রাকটা স্থির আছে এবং সে কিন্তু সমত্বরণে চলছে, সমত্বরণ নিয়ে চলছে। যেহেতু স্থির ছিল তার আদিবেগ কী হবে বলো? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে কী হয়? আদিবেগ 0। তাহলে এখানে আদিবেগটা হচ্ছে কত? 0।
আচ্ছা, এবং আমাদের কিন্তু বলা হয়েছে ত্বরণের মান বলে দিছে 2 ms ইনভার্স 2। আর এইখান থেকে পরের পেজের চিত্র দেখো, পরের পেজের চিত্রে চলে যাও। চিত্রের মধ্যে দেখো তো পি আর কিউ এই দুটোর মাঝখানে গ্যাপ আছে কত? এইখান থেকে এই পর্যন্ত গ্যাপ কত? 80 মিটার। আচ্ছা, আমাদের এখানে বলছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা সমস্যা হয় কার কার হাত তোলো, তম সেকেন্ড বের করার সমস্যা নেই। এই তোমার 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 এই তোমার 20তম সেকেন্ডে বের করতে পারো? তাহলে 20তম সেকেন্ডে যেহেতু বের করতে পারে, আমি ওইদিকে এখন যাচ্ছি না, শুধুমাত্র আমি ডিরেক্ট চলে যাচ্ছি। যদি তম সেকেন্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? তম সেকেন্ডটা অনেক ইম্পর্টেন্ট। আমি গ নাম্বারটা করতেছি না, শুধু ডিরেক্ট ঘ নাম্বারটা করে দিচ্ছি। তম সেকেন্ড করাইলে পরের দিন করাবো। আরও স্টুডেন্ট থাকবে, যেমন যে আজকে তোমাদের সাথে অনেকে আসে নাই, কথা হয়েছে আর বলছে শনিবারে আসবে। ঠিক আছে, আজকে একটু রেস্ট। আচ্ছা, হ্যাঁ সবাই আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আমি ভাবছিলাম তোমাদের এই 4টা অধ্যায় মোটামুটি একটা ধারণা আছে দিব আর কি। এই ভাইয়া শোনো, বলছে যে এই দেখো তো সবাই, ট্র্যাকের থেকে কতটা পিছনে ছিল কার? ট্র্যাকের থেকে 80 মিটার পিছনে ছিল, কিন্তু কার কিন্তু গতিশীল ছিল। কার কিন্তু একই বেগে যাচ্ছে। কারের বেগ কত? 21। কারের বেগ কত? সে একই বেগে চলতেছে। আর এখানে দেখো তো ট্র্যাক কিন্তু স্থির অবস্থা থেকে ছিল না। এখন মনে করো এরকম, এই কারের ড্রাইভার সে ফোন দিয়ে বললো, দোস্ত টান দাও, পিছনে আসি আমি, সামনে যা দেখা হবে। তাহলে বিষয়টা কী হয়েছে যে এই ক্ষেত্রে সে বলছে ট্র্যাক ফোন দিয়ে তুমি টান দাও, সামনে দেখা হবে। তার মানে এখন কি ট্র্যাক যখন টান দিল, ট্র্যাক যখন এইখানে এসে পৌঁছাইছে, আর নামক বিন্দুতে এসে পৌঁছাইছে, তখন কার কিন্তু পি থেকে আরে চলে আসছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই আর নামক বিন্দুতে তাদের দেখা হলো। আমরা ধরে নিচ্ছি কোন বিন্দুতে দেখা হয়েছে? এদিকে বলো, কোন বিন্দুতে দেখা হয়েছে? আর বিন্দুতে তাদের দেখা হয়েছে। তার মানে ট্র্যাক যখন টান দিছে, আর কার তো সামনে যাচ্ছিলই, তখন ট্র্যাক যখন এসে আর পয়েন্টে পৌঁছাইছে, এই কারও এসে আর পয়েন্টে পৌঁছেছে, এইখানে তাদের দেখা হয়েছে। ক্লিয়ার? এতটুকু বুঝছো? এখন তোমরা একটু বলো, দেখা হওয়ার জন্য কোন বিন্দুতে আসতে হবে? দুটাকেই আর বিন্দুতে আসার জন্য, মানে দেখা হওয়ার জন্য ট্র্যাককে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া লাগবে? তাহলে ট্র্যাকের ক্ষেত্রে কিউ থেকে আর, এই দূরত্বটাকে আমরা S1 ধরলাম। আর দেখা হওয়ার জন্য মানে আর বিন্দুতে পৌঁছাইতে গেলে কারকে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া লাগবে? পি থেকে আর। তাহলে ওর ক্ষেত্রে, কারের ক্ষেত্রে দূরত্ব হবে পি থেকে আর, এই দূরত্ব হইতে হবে, এটাকে আমরা S2 ধরলাম। আর ট্র্যাকের ক্ষেত্রে দূরত্বটাকে আমি S1 ধরে নিলাম। এইটুকু বুঝছো তোমরা? এবার তোমাদেরকে একটা কথা বলি, এইখানে কারের আর ট্র্যাকের দূরত্বটা ভিন্ন, কিন্তু সময়টা আবার একই। দেখো কথাটা ভালো করে বোঝো। ধরো তো ও আমেরিকা চলে যাবে, আর ও আমেরিকা চলে যাবে, তো ও বললো যে আমার তো আজকে সন্ধ্যা 7টায় ফ্লাইট। তোমাদেরকে ফোন দিয়ে বলছে তুমি মিরপুরে আসো, ও উত্তরাতে আছে। তো উত্তরা তো খুব কাছে হয়, উত্তরা থেকে এয়ারপোর্ট যাওয়া কাছে। তখন ও তোমাকে ফোন দিল যে দোস্ত তুমি কোথায়? তখন ও বললো যে আমি মিরপুরে আছি, ঠিক আছে আমার 1 ঘন্টা লাগবে, আমি কাজ করতেছি, আমি একটা বাইক নিয়ে চলে আসতেছি, বা আমি একটা কারে চলে আসতেছি। ও কী করলো, মিরপুর থেকে অনেক পথ, মিরপুর থেকে ও তোমার সাথে কথা বলছে, তুমি ছিলে উত্তরাতে। মনোযোগ দিয়ে গল্পটা শুনবা। তুমি আসো উত্তরাতে, ও আসো মিরপুরে। তাহলে মিরপুর থেকে ও একটা সিএনজি নিয়ে মনে করে এয়ারপোর্টে পৌঁছালো, আর তুমি হাঁটতে হাঁটতে এসে এয়ারপোর্টে পৌঁছেছো। তোমার যেহেতু এয়ারপোর্টের পাশেই বাসা, তাহলে বলো তো দুজনের দূরত্ব কি সমান? তুমি ফোন কেটে দেওয়ার 1 ঘন্টা পরে এয়ারপোর্টে পৌঁছেছো, আর ও অল্প পথ ফোন কেটে দেওয়ার পরে হেঁটে হেঁটে এসে এয়ারপোর্টে পৌঁছেছে। তাহলে বলো তো ওরও তুমি যখন যে পৌঁছাইছো, ও ঠিক তখন এসে পৌঁছাইছে। তাহলে তুমি বলো তো তোমার যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে ওরও কয়েক ঘন্টা সময় লাগছে? 1 ঘন্টা না? ফোন রেখে দিয়েছে দুজনেই ফোন রেখে দিয়ে একসাথে যে এয়ারপোর্টে পৌঁছেছে। তাহলে কী হচ্ছে, টাইম ওর যা তোমারও তাই। এখানে সময়টা সমান, কিন্তু দূরত্ব কি সমান? আবার বুঝাইতে পার, বিষয়টা কি বুঝছো না বুঝো নাই? দুজনের সময় কি, ও যেহেতু দূর থেকে যাচ্ছে তাই সিএনজি নিয়ে যাচ্ছে, দূরত্ব বেশি তাড়াতাড়ি যাচ্ছে, ওর দূরত্ব কম আস্তে আস্তে আসতেছে, কিন্তু টাইমটা দুজনেরই
সমান। তাহলে এখন বলো তো ভাইয়া, তাহলে কার এবং ট্রাকের দূরত্ব কি সমান হবে? তাই একটা S1 একটা S2, কিন্তু দুইজনেরই কি টাইম কি সমান হবে কিনা? তাই দুইটা কি T1 T2 হবে না দুইটাই T হবে? টি, কিন্তু দুইটাই কিন্তু T হবে। তার মানে টাইমের ক্ষেত্রে কিন্তু T হবে, এটাও টাইমের ক্ষেত্রে T হবে। মনে রাখবা দুজনেরই টাইম সমান হবে কিন্তু দূরত্ব সমান হবে না। দুজনেরই টাইম সমান কিন্তু সমান না কোনটা? এই জন্য দূরত্ব যেহেতু সমান না তাই দূরত্বই বের করবো আমরা। দূরত্ব যেহেতু সমান না তাই বের করবো কি? দূরত্ব। এবার বলো প্রথম ক্ষেত্রে খেয়াল করি সবাই। কারের ক্ষেত্রে এই কার কীভাবে যাচ্ছিল? সমবেগের সূত্র একটাই হয়, সমবেগের সূত্রই একটা। কোনটা সেটা? S = VT। সমবেগের সূত্র একটা, S = কী বলতো? VT। তাহলে এখন বলতো এখানে S কারের ক্ষেত্রে আমরা S2 ধরছিলাম না, সেটাকে S1 ধরে দিই আগে যেহেতু কার বের করে ফেলছে। S1 = VT। বলো কারের তথ্যগুলো বলো, তাড়াতাড়ি বলো। 21 মিটার/সেকেন্ড। ওর টাইম লাগবে, টাইমটাকে আমরা T সেকেন্ড ধরে নিচ্ছি। কত সেকেন্ড ধরছি বলো তো? টাইমকে আমরা T ধরে নিছি। তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, X এগুলো ধরতে পারো, সমস্যা নেই। T থাকলো। তাহলে এখন বলো এখানে তাহলে কত আসতেছে? 21 × T। সুতরাং S1 মানে 21T। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন আবার খেয়াল করো, এখন হচ্ছে ট্রাকের ক্ষেত্রে। ট্রাকের ক্ষেত্রে বলো ট্রাকটা কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে না? সবাই মনে রাখবা এদিকে। গতি সংক্রান্ত রাশি হচ্ছে মোট 5টা। বুঝাইছিলাম না আমি ক্লাসে, সেলাই ক্লাসে? গতি সংক্রান্ত রাশি কয়টা? SUVAT। বলো সুভাট, বলো আবার বলো SUVAT, সুভাট। এই সুভাটের মধ্যে যে কোনো 3টার মান জানা থাকতে হবে, যে কোনো 3টার মান জানা থাকতে হবে। কয়টা? 3টা। বলো ট্রাকের ক্ষেত্রে 3টা বের করতে হবে। বলো তথ্যগুলো বলো। ট্রাক স্থির ছিল, তাহলে ইউ কত? 0 মিটার/সেকেন্ড। ত্বরণের কত বলো তো? 2 ms/2। হ্যাঁ, তাহলে এখন বলো তো ওর ক্ষেত্রে টাইম কত হবে? ওর টাইমটাকে আমরা T সেকেন্ডই ধরলাম। এখন আমরা ওটার ক্ষেত্রে S2 বের করতে চাই। S2 বের করো এখান থেকে। তাহলে বলো তো এখানে কে নাই? আলোচনায় কে নাই? বলো কে নাই এখানে? V নাই। সবাই বলো S এ VT নাই। বলো আমি পড়াইছিলাম কিন্তু V না থাকলে কি? বলো S এ VT নাই। বলো তো এখানে আলোচনায় কি নাই? V নাই। U আছে, A আছে, এই যে U আছে, A আছে, T আছে, এর বের করতে বললো। আলোচনায় নাই হলো V নাই 3 নম্বর সূত্রের মধ্যে। আর 3 নম্বর সূত্রটা কী ছিল? S = UT + ½ AT²। আমি আগের ক্লাসে কিন্তু বুঝাইছিলাম এগুলো তোমাদের। তাহলে এখানে S বলতে S2, U যেহেতু 0, U এর মান 0 বসালে পুরোটাই 0। A এর মান হচ্ছে 2, T² তো T² হবে, এটার সাথে কেটে দাও। সুতরাং S2 মানে হচ্ছে T²। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। হাত তুলে দেখাও কে কে বুঝছো এই পর্যন্ত? তুমি কি বুঝছো? না বুঝলে আবার অধিক তাকানো যাবে না যে ওরা বুঝছে নাকি, হাত তুলছে নাকি দেখি। তুমি বুঝছো নাকি বুঝো না সেটা বলো। বুঝছো? তাহলে বোর্ডে আসতে হবে কিন্তু, তাহলে কিন্তু বোর্ডে এসে বুঝাইতে হবে। তুমি কি বুঝছো না বুঝো না আবার বলো। তাহলে মিথ্যা বললা কেন? মিথ্যা বলা কি মহাপাপ? গণের কাজ কেন করলে বলো? তুমি মাত্রই বললা বুঝছি। কার কীভাবে চলতেছিল? কার সমবেগ না? সমবেগের সূত্র একটাই হয়, S = VT। আর কী বুঝছো? কারের বেগ দেওয়া ছিল টাইম T। এটা না বেসিক না জানালে আমার সাথে যাওয়ার সময় বসবা। আচ্ছা ভাই, এখন তোমরা বলো তো, এই স্যার সম্পূর্ণ দূরত্বটা কি? সম্পূর্ণ দূরত্ব মানে P থেকে R পর্যন্ত, এটাকে S1 ধরছি না? আর এইটুক কত? 80। আর এইটুক কত? S2। তাহলে এই প্রথম অংশটা হচ্ছে 80, পরের অংশটা হচ্ছে S2। আর S2 আর 80 দুইটা মিলে বড়টা হয় না? সেটা কত? S1। তাহলে আমরা শর্ত মতে কী লিখতে পারবো একটু বলো তো মোহনা? বলো 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 শর্ত মতে। তুমি কি বোঝো না তো? কথা বলো না কেন? এইটুকু 80 আর এইটুকু হচ্ছে S2। তাই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, এই দুটা অংশ মিলে কি পুরোটা হয় না? পুরোটা কত? S1। তুমি বলো তো কী লিখবো? S1 =
আচ্ছা আমি ঠিক আছে, S2 প্লাস 80 সমান সমান S1 লিখলাম। বলো S2 কত? S2 হচ্ছে টি স্কোয়ার 80, আর S1 কত? এই যে এখান থেকে দেখো 21t। এটাকে বাম পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসলে কত? টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 সমান সমান কত? 0। এখন একটু খেয়াল করি সবাই, বলো এটা মিডল টার্ম হয় না? এই যে 80কে ভেঙে তুমি 21 বানাবা, কত কত? 80কে ভেঙে 21 বানাবা, 5 16 80, 16 আর 5, বলো 80কে ভেঙে 21 বানাইতে হবে। মিডল টার্ম কত? 5 16 80, 5 আর 16, তাহলে এখানে কত আসে? টি স্কোয়ার মাইনাস 16t মাইনাস হচ্ছে 5t প্লাস 80 0। এখান থেকে আমরা যদি কমন নিয়ে নেই, টি কমন নিলে কত আসে? টি মাইনাস 16, এখান থেকে কমন নিলে হয় 5, তাহলে টি মাইনাস 16। তাহলে এখন আবার এখানে বলো তো টি মাইনাস 16, আর এখানে কত হয়? টি মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, হয় টি মাইনাস 16 ইকুয়াল টু 0 অথবা টি মাইনাস 5 ইকুয়াল টু 0। সুতরাং টি সমান সমান 16 সেকেন্ড, আর এখানে টি সমান সমান কি? 5 সেকেন্ড। এই যে একটা 5 সেকেন্ড, এইটা একটা 16 সেকেন্ড। বলো টি এর মান কয়টা আসছে? টি এর মান 2টা আসছে না? তো টি এর মান যেহেতু 2টা আসছে, তাই আমাদের মনে রাখবা দেখা হবে কয়বার? পরস্পরকে অতিক্রম করবে হচ্ছে 2বার। আশা করি বুঝছি। একবার হচ্ছে 5 সেকেন্ডের মাথায়, আরেকবার হচ্ছে, সুতরাং পরস্পরকে 2বার অতিক্রম করবে। আশা করি তোমরা এটা বুঝছো। সমস্যা আছে? তাহলে এইখানে বলো, আবার বলো, দেখা করতে গেলে 2টা গাড়ি যদি দেখা হইতে হয়, তাহলে কারের যে দূরত্ব যাইতে হবে, ট্রাকের কি সেই দূরত্ব যাওয়া লাগবে না দূরত্ব ভিন্ন? বলো দূরত্ব ভিন্ন, কিন্তু সময়টা এক। দূরত্ব যেহেতু ভিন্ন, তাহলে S1 আর S2 হবে। এই জন্য একটা সমীকরণ থেকে S1 বের করব, আর একটা সমীকরণ থেকে S2 বের করব। পরে S1 আর S2 এই সমীকরণের মধ্যে বসায় দিলে অঙ্কের মান বেরিয়ে চলে যাবে টাইম কিন্তু T1 T2 ধরলেও অঙ্কটা হবে না। আশা করি বুঝছো। এই টাইপের অঙ্ক আরও আছে, খুঁজে একটু দেখবা, দেখে সলভ করার চেষ্টা করবা। শনিবার